দেশের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা থেকে শুরু করে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীরাও মালয়েশিয়ায় দ্বিতীয় আবাস করেছেন। অবৈধ ও কালো টাকা নির্বিঘ্ন করতে এই সুযোগ নিয়েছেন তারা। তবে পরিচিতি বিবেচনায় নিরাপদ জীবন ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে অনেকে মালয়েশিয়ায় অবৈধভাবে টাকা পাঠিয়ে নাগরিকত্ব নিচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিনিয়োগ করে মালয়েশিয়াকে দ্বিতীয় আবাস বানানোর প্রকল্প ঘোষণার পরই সে সুযোগটি লুফে নিয়েছেন বাংলাদেশের অবৈধ ও কালো টাকার মালিকরা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৩৫০০ জন বাংলাদেশি মালয়েশিয়ার দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন। কালো টাকার ব্যবহার নির্বিঘ্ন করা ছাড়াও অনেকেই নিরাপদে উন্নত জীবনযাপনের জন্যই এ সুযোগ নিচ্ছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে ওইখানে মানুষ করছে, ওখানে লেখাপড়া শিখে ওইখানে সেটেল করে দিচ্ছে বাংলাদেশের টাকা নিয়ে, এবং এটা চলতে থাকবে। যখন তারা দেখবে যে বাংলাদেশ আপেক্ষিকভাবে আকর্ষণীয়, বাংলাদেশের রাস্তা বের হলেই নর্দমায় পা দিতে হয় না, বাংলাদেশে চাঁদাবাজিটা কমে যাচ্ছে, বাংলাদেশে ভবিষ্যতে আমার সন্তানেরা বিজনেস করে খেতে পারবে, তারা তাদের টাকা নিয়ে আসতো বা আর পাঠানো বন্ধ করে দিত। অনুসন্ধানে জানা গেছে মালয়েশিয়াকে দ্বিতীয় আবাস করেছেন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের অনেক নেতা। তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ এলাকার 2 সহোদর সংসদ সদস্য, বর্তমান সরকারের একজন মন্ত্রী, বিএনপি সরকারের সাবেক এক অর্থমন্ত্রীর ছেলে। বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য ও সন্তানদের শিক্ষাই প্রাধান্য পেয়েছে। দেখা গেছে যে বাচ্চা খুব অসুস্থ, সেই অসুস্থতার কারণে ওখানে চিকিৎসার জন্য নিয়মিত থাকতে হবে, দিকেও তারাও সেকেন্ড হোম করছে। বাচ্চাদের পড়াশোনার, দেশের কিছু কিছু জিনিস তো আমাদের খারাপ বলতেই হবে, সেসব কারণে মালয়েশিয়ার কাছাকাছি মুসলিম কান্ট্রি, সেই হিসাবে অনেকেই সেকেন্ড হোম করছে। শুধু কালো টাকাকে কালো টাকার মালিক তারাই যায় নাই, সাথে অন্য লোকও গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মনে করেন বিষয়টি নিয়ে কাজ করার সময় এসেছে। বিদেশে বিনিয়োগ করার মূল আইনটাকেই আমাকে বিবেচনায় আনতে হবে, সংস্কার করতে হবে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। স্বাগত গোলাম রহমান। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অফিসিয়ালি অন্তত ৩৫০০ জনের মতো মানুষ মালয়েশিয়াতে দ্বিতীয় আবাস গড়ে তুলেছে এবং এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তো এই যে টাকা মানুষ মালয়েশিয়াতে নিয়ে গিয়েছে, এইটা বাংলাদেশ থেকে টাকা নেওয়ার কোনো বৈধ পন্থা নেই, তারপরেও বিপুল সংখ্যক মানুষ কিন্তু সেটা নিয়ে গেছে এবং আমাদের দেশেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। এই পরিস্থিতিটা আসলে কতটুকু বাংলাদেশের দুর্নীতি দমনের ক্ষেত্রে সহায়ক হবে? দুর্নীতি অর্থ প্রচার, বিদেশে অর্থ প্রচার, এইটা অধিকাংশ উন্নয়নশীল দেশের একটা সমস্যা। এবং এইরকম তথ্য আছে যে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে উন্নয়নশীল দেশসমূহ যে পরিমাণ অর্থ ঋণ এবং সাহায্য হিসাবে পায় বা বিনিয়োগ হিসাবে আসে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয় আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং অথবা অবৈধ হুন্ডির মাধ্যমে। বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমাদের যারা গরিব মানুষ, যারা বিদেশে ছোট ছোট চাকরি করে, তারা দেশে অর্থ পাঠায়, আর যারা বিত্তশীল সমাজে নামিদামি লোক, তারা বিদেশে অর্থ প্রচার করে। এটা একটা মস্ত বড় সমস্যা। এটার অনেক নানা রকমের যুক্তি আছে, যে বিদেশের ছেলেপেলেদের স্বাস্থ্য, লেখাপড়া শেখানো, স্বাস্থ্যের ইত্যাদি। মালয়েশিয়ার যে সমস্যা, সেটা সামগ্রিক সমস্যার একটা ক্ষুদ্রাতি অংশ বলে আমার ধারণা। কানাডাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের অন্যান্য দেশেও, নানা দেশেও আমাদের দেশের ধনী বিত্তশালী লোকরা অর্থ পাচার করছে, সেখানে বাড়িঘর করছে এবং বসবাস করছে। এইটা বাংলাদেশ এখন এডমন্ড গ্রুপের সদস্য হয়েছে। তথ্য উপাত্ত নিয়ে বিশেষ সবার বিরুদ্ধে একসাথে বোধহয় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়, তবে চিনা জানা খুব নামকরা ব্যক্তি যারা, যেমন আপনি বললেন মন্ত্রী অথবা মন্ত্রীর ছেলে অথবা বড় ব্যবসায়িক নেতা, এমন সব লোকদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তাহলে তার একটা সুফল আসবে বলে আমার ধারণা। তবে এই ক্ষেত্রে
যে মালয়েশিয়া বা যে সরকারের যেই দেশে যে দেশে অর্থ পাচার হচ্ছে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। জনাব গোলাম রহমান, এই যে যারা অবৈধভাবে, কারণ টাকা যেহেতু বাংলাদেশ থেকে পাঠানোর কোনো বৈধ পন্থা নেই বাংলাদেশে, আমরা জানি যে ওয়ান ওয়ে ট্রাফিক বাংলাদেশে পাঠানো যায় কিন্তু বাংলাদেশ থেকে কোথাও পাঠানো যায় না, চিকিৎসা এবং শিক্ষার বিশেষ ব্যবস্থা ছাড়া এত বড় অঙ্কের টাকা পাঠানো যায় না, ফলে এই প্রক্রিয়াটি অবশ্যই অবৈধভাবে হয়েছে। ফলে এইটির একটা ব্যবস্থা নেওয়া, কারণ তালিকাটি কিন্তু মালয়েশিয়াতে ওপেন, এটা সিক্রেট না এখন। আচ্ছা, যেহেতু মালয়েশিয়াতে তবে সব যে 3,500 এর সবাই যে বাংলাদেশ থেকে টাকা পাঠিয়েছে তা নাও হতে পারে। অনেক আমি ব্যক্তিগতভাবে জানি যে এইসব বাঙালি বিদেশে বড় চাকরি করে অথবা ব্যবসা করে, বিদেশ থেকেই যেমন ইংল্যান্ড আমেরিকার থেকে অর্থ পাচার করে বাংলাদেশি না, মালয়েশিয়া যেহেতু একটি মুসলিম দেশ, ভ্যালুজ আমাদের একই রকম, সেই জন্য ছেলেপেলেকে শিক্ষা দেওয়ার জন্যে সেখানে সেকেন্ড হোম করেছে। তবে এই যে 3,500 একটা বড় অংশ অবশ্যই বাংলাদেশ থেকে অবৈধ পন্থায় অর্থ প্রচার করেছে, তাতে কোনো সন্দেহ নাই। এবং এইটা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, তারপরে বিভিন্ন প্রকল্পের কমিশন এইসব স্থানান্তরিত করে অথবা হুন্ডির মাধ্যমে করা হয়েছে বলেই আমার ধারণা। জনাব গোলাম রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে একটা বিরতি, ফিরছি একটু।